ওকে, সো আমরা আজকে কথা বলবো আমার মা যেরকম ডিভোর্স মহিলা হিসাবে বাংলাদেশে তার এক্সপিরিয়েন্স ছিল। অনেকজন আমাদেরকে এরকম জিনিস জিজ্ঞেস করছে, আমাদেরকে তোমাকে অনেক অ্যাডভাইস জিজ্ঞেস করছে। সো প্রথমে জাস্ট বলো তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল, বিকজ অ্যাপারেন্টলি অনেকজনের ডিভোর্স হচ্ছে বাংলাদেশে আর অনেকজনই ভুগতেছে বিকজ বাংলাদেশের সোসাইটি ইজ লাইক, তুমি তো জানো কিরকম। বাংলাদেশে অ্যাকচুয়ালি হ্যাঁ একটা ডিভোর্স পার্সনের জন্য মানে স্পেশালি মেয়েদের জন্য ক্ষেত্রে বেশি ডিফিকাল্ট থাকা। মানে আই ডোন্ট নো, এখন আমি তো অনেক বছর বাংলাদেশে থাকি না, সো আমি বলতে পারবো না এখনকার সোসাইটি কোনো চেঞ্জ হয়েছে কিনা। আর আগে যেরকম ছিল যে একজন ডিভোর্স মহিলা ডিভোর্স হওয়ার পরে সবাই একটু একটু লুক ডাউন করতো, ওকে ও তো ডিভোর্সি। তারপরে এটা আমার কাছে একটু খারাপ লাগতো যে আমি হঠাৎ করে একটা নর্মাল লাইফ থেকে এমন একটা পজিশনে চলে আসলাম যে মানুষ আমাকে একটু দূরে দূরে থাকতে, হ্যাঁ স্পেশালি ধরো মহিলারা তারাই আর কি ভয় পেত যে ও এই ডিভোর্সি মহিলা, আবার দেখতে সুন্দর ছিল, তখন আমি সুন্দর দেখতেছিলাম, তো দেখতে দেখতে সুন্দর, তাহলে যে নিশ্চয়ই একটু একটু ভয় ভয় থাকতো যে ওদের হাজবেন্ডরা যদি আবার একটু আমাকে পছন্দ করে, লাইক তারা এই জিনিসটা চিন্তা করতো না যে আমি তো পছন্দ করতে হবে, আমার তো কাউকে পছন্দ, আমি ওয়াই আই লাইক মানে why do they think যে তুমি আমি ওর হাজবেন্ডকে ওর হাজবেন্ড পছন্দ করলে তোমার হয়ে গেল, বলে আমার হু কেয়ারস, লাইক কে আমাকে পছন্দ করছে না করছে। আর তখন আমি কেবল ডিভোর্স হয়েছি, আমি এখন কারোর দিকে তাকানো তো দূরে থাকা, এখন তো আমার মানে আই ওয়াজ লাইক ইন ডিপ্রেশন বলতে গেলে, মানে অলমোস্ট 6 মান্থস হবে যে আমি কোনো দাওয়াতেই যেতে পারতাম না। আমার সবার কাছে মনে হতো কি সবাই আমার দিকে তাকিয়ে আছে, ভাবছে আর নিজেদের নিয়ে কথা বলতেছে নিজেদের ভিতরে যে দেখো 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 বন্যার না ডিভোর্স হয়ে গেছে, ওর না ডিভোর্স হয়ে গেছে। আমার এরকম মনে হতো, আমারও মনে হতো লাইক স্কুলে টুলে আমার এরকম মনে হতো যে সবাই আমার দিকে এরকম তাকায় আছে, বাজে বাজে কথা বলছে, আর বলতো, ইটস নট লাইক ওরা বলছিল না, না 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 বলতো। এবং আমার কাছে ওটা ওই জন্য আমার কাছে যেতে পারতাম না কোথাও গেলে, আমার ফ্রেন্ডরা আমার জন্য যাতে আমি বাইরে যাই এই জন্য আমার জন্য বড় বড় পার্টি রাখতো যে ওকে টু চেয়ার মি আপ। বাট আমি কি করতাম, আমি বলতাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসবো, কিন্তু লাস্ট মোমেন্টে দেখা যাচ্ছে পার্টিটা আমার জন্য, কিন্তু আমি যেতাম না, বিকজ আমার কাছে কেমন লাগতো, মনে হতো এত লোক আসবে, সবাই আমার দেখবে, করুণার চোখে দেখবে আমাকে যে ওর বেচারা মেয়েটা ডিভোর্স করে ওর হাজবেন্ড এরকম করলো ওর সাথে, এইসব আমি এগুলো চেতাম না। তারপরে ওটাও চিন্তা করতাম যে আমার মেয়ে যদি বাংলাদেশে থাকে তাহলে স্কুলে যে সবার কথা উঠবে, তোমার বাবা কই, তোমার বাবা আসে না কেন তোমাকে নিতে, এমনি বলতো। আমার বাবা তো এমনি মেরিন চিফ ইঞ্জিনিয়ার, সো হি উড নেভার বি হোম, সো এমনি মানুষ বলতো, আর তার মধ্যে ডিভোর্সের পরে তো আরো বেশি বলতো। হ্যাঁ বলবে, তখন যখন জানবে যে ডিভোর্স হয়ে গেছে তখন তো আরো বেশি বলবে। তো আমি চিন্তা করতাম যে মাই ডটার্স মেন্টাল কন্ডিশন যে কি হবে, তো সেইটা আবার আরেকটা ব্যাপার ছিল আমার জন্য যে ওকে আমি চাইনি যে আমার মেয়ে এমন একটা জায়গায় বড় হোক যে মানুষজন ওকে খোঁচায় খোঁচায় জিজ্ঞাসা করবে যে এই তোমার বাবা নাই কেন, তোমার বাবা আমার ডিভোর্স হয়েছে কেন, এই কথাগুলো ওরকে বলতে হচ্ছে বা ও রিয়েলাইজ করছে যে এটা একটা জিনিস কিছু, তো আমি চাইনি সেই জন্য। আর আমার জন্য তো অবশ্যই ডিফিকাল্ট ছিল, খুব বেশি ডিফিকাল্ট ছিল, আফটার 6 মান্থস অলসো অনেক ডিফিকাল্ট ছিল। সবাই মনে করতো যে ও এটা একটা সিঙ্গেল মেয়ে, এর সাথে তো মানে হিট করা যায়, একে তো একটু চান্স করা যায়, ফ্লার্ট করা যায়, এরকম মানে সবার ধারণাই ছিল। সো লাইক ওগুলা খুব বেশি আমাকে ফেস করতে হতো। আমি অতদিন ছিলাম না ডিভোর্সের পরে বাংলাদেশে, বাট যতদিনই ছিলাম, আর আমি আবার একটু পরে যখন ইউজুয়ালি তো আমি নর্মালি খুব মানে আউটগোয়িং, বাইরে যাই, ইয়েতে যাচ্ছি কোনো ক্লাবের বড় বড় যে ইয়েটা আসতো ইন্ডিয়া থেকে আর্টিস্ট আসতো, ওগুলা দেখতে যেতাম, মানে ক্লাবে যেতাম, হাউজিতে যেতাম না, আমরা বিঙ্গোতে যেতাম, উজমাকে অবশ্য নিয়ে যেতাম। তো এইগুলা যে আমি একটু ওরকম আউটগোয়িং ছিলাম, আমাদের ফ্রেন্ড একটা গ্রুপ ছিল, সবাই মিলে আমরা যেতাম, খুব মজা করতাম, হইচই করতাম। বাট ওই জিনিসটা সেম জিনিসটাই আমি আবার যখন আমি একটু বেটার ফিল করলাম যে আফটার 6 মান্থস, তখন আমি যখন আবার যাওয়া শুরু করলাম তখন এই জিনিসগুলো আমার ক্ষেত্রে ডিফারেন্ট হলো। আমার হাজবেন্ড যখন ছিল তখন আর আমার হাজবেন্ড যখন না ছিল
তখন দুই জিনিস হয়ে গেল। সো ওইটাও অ্যাকচুয়ালি ডিফিকাল্ট আমার জন্য হলো যে ও সবাই মনে করছে একটা সিঙ্গেল মেয়ে, ওর সাথে তো একটু ফ্লার্ট করাই যায়, এখন তো এই সেই এগুলো আর কি চলতো। অনেকজন বলছে যে তোমরা লাকি যে তোমরা কানাডায় চলে যেতে পারছো। যারা বাংলাদেশে এখনো ট্র্যাপড, ধরো ওদের কোনো উপায় নাই, তুমি ওদেরকে কি অ্যাডভাইস দিবা? কানাডায় হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের একটা ভালো ইয়ে ছিল যে আমরা প্রিভিলেজ ছিলাম, বিকজ আমরা আগেই আমাদের কানাডিয়ান ইমিগ্রেশন নেওয়া ছিল। আমার ডিভোর্সের 2 বছর আগেই আমাদের ইমিগ্রেশন হয়ে গেছিল। সো ইন দ্যাট কেস উই ওয়ার প্রিভিলেজড। বাট আমি যারা এখন বাংলাদেশে থাকে, মানে আই ডোন্ট নো, লাইক মেবি আমি আসলে সোসাইটি এখন বাংলাদেশের জানি না যে এখন কি পর্যায়ে আছে, কেমন তারা কি ফিল করছে। দে আর সেইং ইটস দ্য সেম। সো আমার কমেন্ট গুলো আসতেছে যে আমার বাবা মার ডিভোর্স হয়েছে এন্ড দে আর ডিলিং উইথ দ্য এক্সাক্ট সেম থিং দ্যাট আই ডিড, ইউ নো, কত বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে এখন। ওরা বলতেছে যে আমার ডিভোর্স হয়েছে, কেউ আমার আশেপাশে আসে না। ওরা অবভিয়াসলি তোমার মতোই না কেয়ার করার চেষ্টা করে, বাট ইটস হার্ড। পুরো সোসাইটি তোমাকে যদি একটু, মানে উই আর লাকি যে আমাদের ফ্যামিলি, তোমার ভাই বোন আছে, অনেকজনের ভাই বোনও আর এগেইনস্ট দেম ডিভোর্সের জন্য, নিজেদের ফ্যামিলি। একজন আমাকে মেসেজ করছে, মেয়েটার আই এম নট গোনা মেনশন নেম অবভিয়াসলি, মেয়েটার ডিভোর্স হচ্ছে। আমাকে মেসেজ করে বলছে যে হাই, আই এম গেটিং ডিভোর্সড, ক্যান ইউ প্লিজ গিভ মি সাম, ক্যান ইউর মম প্লিজ গিভ মি সাম অ্যাডভাইস। মেয়েটার বয়স 17 বছর বয়স। মেয়েটার বাপ মা ওকে বিয়ে দিয়ে দিচ্ছে 14 বছর বয়সে, and now her whole life is gonna be how yours was, but at the age of 40 or whenever you got divorced. No, but আমার মনে হয় 17 বছর বয়সে একটা মেয়ে ডিভোর্স হয়ে যাওয়া, লাইক ওর তো লাইফ পুরাটাই সামনে পড়ে আছে। সো ওর উচিত হবে যে পড়াশোনা করে নিজেকে স্টাবলিশ করা ফার্স্ট, তারপরে কোন লাইফ পার্টনার চুজ করা। এটা হচ্ছে সব থেকে দরকার ওর বেশি। নিজেকে আগে অ্যাকচুয়ালি পড়াশোনা করে সোসাইটির সাথে ইয়ে করে, মানে এলিজিবল করে, মানে আমার মনে হয় যে ওর পড়াশোনাতে ঢুকে যাওয়া উচিত। ওর আর অন্য কোনো বিয়ে টিয়ে এগুলো চিন্তাই করা উচিত না এখন আপাতত, বা বয়ফ্রেন্ড, নাথিং। হাউ অ্যাবাউট আমাকে অনেকজন বলে যে আমার মাও এরকম অনেকদিন ডিভোর্স তোমার মায়ের মতো, বাট সে বিয়ে করতে ভয় পাচ্ছে যে মানুষ কি বলবে, যে সেকেন্ড বিয়ে করতে ভয় পাচ্ছে, বা মানুষ কোথায় খুঁজে বের করবে। বিকজ অনেক সময় কি হয় যে বাংলাদেশের সোসাইটিতে, ইভেন দো আমাদের হয় না, মানুষ মদ খায়, there's issues in বাংলাদেশ। তারপর মানুষ ধরো অনেক বাঙালি লোক রাগারাগি করে, মারধর করে। So now she's also scared to remarry. So what would you say to these people? Because অনেকজন আমাকে বলছে যে আমার মায়ের এরকম অবস্থা, কিন্তু ও বিয়ে করতে চাচ্ছে না বিকজ সোসাইটি কি বলবে। আর অনেকজন ধরো ওর মা বলতেছে যে না আমি বিয়ে করবো না, বিকজ তোমার যখন বিয়ে হবে তখন শ্বশুরবাড়ি কি বলবে যে আমি এরকম 2 বার বিয়ে করছি। সো এই মহিলাগুলো তো অশান্তি। হ্যাঁ, আমার মনে হয় না যে এইটা চিন্তা করা উচিত যে সোসাইটি কি বলবে তার জন্য। আমার তো জীবন একটাই, তো আমি এই জীবন, আচ্ছা সোসাইটির জন্য আমি কি বাঁচবো নাকি আমার নিজের জন্য বাঁচবো? তো আমার মনে হয় না যে এটা খুব একটা ওয়াইজ যে আমার সোসাইটি কি বলবে সেটার জন্য আমি ডিভোর্স করছি না বা আরেকটা বিয়ে করছি না, এগুলা ঠিক না, এটা আমি মনে করি না। আমার মনে হয় যে যখন আমি বিয়ে করব সোসাইটি আমার সাথেই যাবে আবার, তখন ও প্রথমে ওরকম অনেক কিছু মনে হয়, কিন্তু আসলে ইটস নাথিং। লাইক তুমি অশান্তিতে থাকলা, সারা জীবনটা তোমার অশান্তিতেই থেকে গেল, এটার তো কোনো মানেই হলো না। আর মেয়ের শ্বশুর বাড়ি তো ওরকমই হবে যে জেনে শুনে বিয়ে করবে যে হ্যাঁ আমার মায়ের ডিভোর্স। এই যুগে আর ডিভোর্স হয়ে যাওয়া সেটা আমাদের জন্য কষ্টকর, কিন্তু ওই যে সোসাইটিতে ডিভোর্স হয়ে গেছে বলে ওই মেয়ের মাকে ওখানে বিয়ে হবে না, এইসব আই ডোন্ট থিঙ্ক যে এগুলো এখন আর আছে। বাট দ্যাটস দ্য থিং, বাংলাদেশে ইটস স্টিল লাইক দ্যাট। সো আমরা ধরো আমাদের মনে হয় যে ইটস নট লাইক দ্যাট বিকজ আমরা বিদেশে চলে আসছি, বাট যারা বাংলাদেশে আছে ওদের এই অবস্থা। সো আই থিঙ্ক
my mom was also a lot more independent. তুমি ড্রাইভ করতা বাংলাদেশে, যেটা বেশিরভাগ মহিলা ড্রাইভ করতো না। এখন নিশ্চয়ই মেয়েরা আমি দেখছি যে অনেক ড্রাইভ করে বাংলাদেশে, লাস্ট টাইম যখন গেছিলাম। বাট তুমি যখন, তখন তো তুমি ড্রাইভ করতে না, আমি ড্রাইভ করতো না মেয়ে মানুষ, তো তুমি ড্রাইভ করতা। সো ডিভোর্সের পরে she was also able to, নিজের বিজনেস ছিল, right? So she was able to also stand up by herself because she also already had those things in place. So would you give women advice on building themselves up যখন ওরা সিঙ্গল? এখন তো অ্যাকচুয়ালি আমি যখন ছিলাম তখন আমি বিজনেস করতাম, আমার যখন ডিভোর্স হয়নি তখনই আমি বিজনেস শুরু করছিলাম। দ্যাট ওয়াজ অলসো ডিফিকাল্ট ফর মি টু ডু বিজনেস। মেয়ে হিসাবে বলছি এই জন্য যে বাইরের জন্য না, আমার হাজব্যান্ডের দিক থেকে। তো আমার যেরকম আমার হাজব্যান্ড এটা অনেক আপত্তি ছিল যে আমি কেন এরকম বিজনেস করা দরকার কি হ্যান ত্যান, ও তো অনেক ভালো জব টব করতো, আমার কি দরকার বিজনেস করার, এগুলো নিয়ে ওর অনেক ইয়ে ছিল, ঝামেলা ছিল। কিন্তু আমি আর ওগুলা তখন, বিকজ ও জাহাজে থাকতো, যেহেতু মেরিনে ছিল অনেক, কখনো 6 মাস, কখনো 9 মাস, কখনো 3 মাস 4 মাস জাহাজে থাকতো। আমি তখন বাসায় একাই থাকতাম, ইনিশিয়ালি যখন উজমা হয়নি একা থাকতাম, তখন আমি চিন্তা করলাম যে আমি জব নিয়ে নিব। তো আমি জব নিয়ে নিলাম, তারপরে জবটা ছেড়ে দিয়ে আমি বিজনেসে ঢুকে গেলাম। বিজনেসে যখন ঢুকেছি তখন আমার মানে উজমা তখন হয়ে গেছে অলরেডি। তো আমি সবসময় ফেস করতে হতো, যখন উজমার পাপা দেশে আসতো তখন আমাকে ফেস করতে হতো প্রবলেম যে কেন আমি করছি, আমি কেন বাসায় থাকি না ফুল টাইম, আমি কেন হাউস ওয়াইফ না, বিকজ ও এখন বাসায় আসছে, সো আমাকে সারাক্ষণ ওর বাসায় থাকতে হবে, রান্না বান্না করতে হবে। সো আই ইউজ টু ডু দ্যাট। আমি রান্নাটা আমার একটা হবি টাইপেরই, সো আমি রান্না বান্না সবই করতাম, কিন্তু তারপরে কমপ্লেন থাকতো। এই ছেলেদের যেটা হয়, সবাই হয় না, বাট লাইক মানে বেশিরভাগ বাঙালি লোকজন এরকমই হয় যে খুব কমপ্লেন করতো যে আমি কেন থাকি না। তারপর যাই হোক, তারপরেও এই এত ঝামেলার মধ্যেও আমি আমার বিজনেসটা এস্টাবলিশ করছি। কিন্তু তখনকার বিজনেস তো ডিফারেন্ট ছিল। আমি তো মানে কোনো বাসা থেকে কোনো বুটিকের বা এসব এখন যেটা করা যায়, তখন আমি বিজনেস করতাম ট্রেডিং, সেটা বাইরে মানে বিদেশে হ্যাঁ, অনেক জায়গায় যেতে হতো আমাকে, যে সেক্রেটারিয়েটে যেতে হচ্ছে, আমাকে বিআরটি এর অফিসে, গভর্নমেন্ট অফিসগুলোতে যেতে হচ্ছে, এই মিটিংগুলো করতে যেতে হতো, করতে হতো। সো যেহেতু আমাদের বিজনেসটা ছিল ইনডেন্টিং, তো সেই ক্ষেত্রে আমাকে অনেক মানে মুশকিল দেখতে হয়েছে। বাট এখনকার বিজনেস বাংলাদেশে যেটা করে, যে বাসা থেকে বসে যে কোনো প্রোডাক্ট সেল করতে পারছে, লাইভ করতে পারছে, দেখে সেল করছে, যে অনলাইন বিজনেসগুলো তৈরি হয়েছে যেগুলো ছিল না তখন। সো আমার মনে হয় এখনকার মহিলাদের জন্য অনেক 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 সুবিধা হয়েছে, যে বিজনেসে আপনারা চেষ্টা করেন যে আপনার হাজবেন্ডের এর পাশাপাশি আপনারা একটা ছোটখাটো হলেও বিজনেস শুরু করার, কিছু একটা কাজ শুরু করার, কাজ না করলে বিজনেস, যাই হোক, টাকা যদি আপনি আর্ন করতে থাকেন, আপনার যে একটা কনফিডেন্স আসবে নিজের, যে তখন যাই হোক না কেন আপনি একটা নিজের স্ট্যান্ড নিতে পারবেন, যেটা কিছু না করলে নেওয়া ভেরি ডিফিকাল্ট। এক্স্যাক্টলি। এরকম আমার কথা বলি, আমি বিজনেস করতাম, আমি ওয়েল এস্টাবলিশ, আমি আমার পুরা জিনিস আমি চালাতে পারছি, আমার সংসার আমি নিজের খরচে চালাতে পারবো, আমার হাজবেন্ডের টাকা যদি আমার নাও থাকতো আমি চালাতে পারছি। কিন্তু তারপরেও আমার যখন ডিভোর্স হয়েছে, আমার মনে হচ্ছিল যে আমি একদম আকাশ থেকে মাটিতে পড়ে গেলাম, মানে লাইক সামথিং লাইক দ্যাট, লাইক মনে হলো যে আমার বোধহয় আর কিছু নাই, কিন্তু অ্যাকচুয়ালি না। বাট তারপরেও আমার মনে হয়েছে ডিভোর্স ইটস জিনিসটাই এমন, মানে সাচ থিং যে আসলে মানুষকে এভাবে করে ফেলে, কিন্তু স্টিল মানে আমি তো সার্ভাইভ করতে পারছি বিকজ অফ মাই দ্যাট বিজনেস বেসটা ছিল। And it's very important এখন in 2024 especially, because at the end of the day ছেলেরা always ভালো হয় না, they're you know, I don't want to speak ill about my father, but it wasn't easy to live with him for 18 years. So you know, তোমাকে অনেক বাধা দিত। হ্যাঁ, ওটাই তো বললাম, বিজনেসে আমাকে অনেক ঝামেলা করছে, মানে আমার করতে, আমি যে তারপরেও মানে আগাইছি সেটা মানে নিজের মনের জোরে করছি, বিকজ
অনেক ডিফিকাল্ট হতো যে কেউ পিছন থেকে আমাকে টেনে ধরছে, কেউ ধাক্কা দিয়ে সামনে আগায় দিতে চাচ্ছে না। সো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। বাট এখন আমি দেখছি যে হাজবেন্ডরাও অনেক সাপোর্ট করে, যে অনলাইনে বিজনেস করছে বাংলাদেশে, হাজবেন্ডরাও তার সাথে সাথে করছে, লাইক বেটার হয়েছে সিচুয়েশন ওই সেন্সে। So I guess ending notes is বলো তোমার ending notes বলো। আমার মনে হয় যে সবারই যাদের অবস্থা যে ডিভোর্স হয়নি বাট সংসারে অশান্তি চলছে, খারাপ হচ্ছে, তাদের আমার মনে হয় উচিত যে আপনাদের নিজেদের একটা বেস তৈরি করা। প্রথমে বেস তৈরি করা, আপনি সংসারে থাকেন কিন্তু আপনি একটা বেস তৈরি করেন। So you always have an escape route. যদিও আপনার চলে যেতে হয় কখনো কখনো, যদি এরকম সিচুয়েশন হয় যে না আপনি আর থাকতেই পারছেন না, নিতেই পারছেন না, তাহলে আপনার একটা জায়গা আছে, আপনি একটা কিছু করতে পারছেন, আপনার টাকা পয়সার একটা উপার্জন আছে। সো এটা খুবই জরুরি একটা মেয়ের জন্য। And for the people that যারা বিয়ে করতে ভয় পাচ্ছে second time after divorce, আমার মনে হয় তাদের একটু সময় নেওয়া দরকার। প্রথম অবশ্যই ভয় লাগে, কিন্তু একটু সময় নেওয়া দরকার। কিছু সময় পরে তখন দেখবেন যদি আপনি একটা রাইট পারসন পান, আপনার তখন আর কোনো অসুবিধা। আমারও খুব ভয় লাগতো, সবসময় মনে হতো আমি একটা ম্যাচিউর একটা মহিলা, হঠাৎ করে আমি আরেকজনের একটা ছেলে লোকের সাথে, সেও ম্যাচিউর। যখন আমাদের বিয়ে হয় নর্মালি, তখন আমরা তো অনেক অনেক ছোট থাকি, তাই না? ছোট বয়সে বিয়ে হয়। তো ওই বয়সের পরে যখন এখন বিয়ে হচ্ছে, তখন তো আমি অলরেডি একটা ম্যাচিউর একটা ওম্যান। সো আমি এখন বিয়ে করতেছি, সো তখন আমি চিন্তা করতাম যে আমি আমার হাজবেন্ড সাথে আমি কিভাবে ইয়ে করব, ম্যাচ করব, মানে যে in future, like who will be my future and husband. Also তুমি ভয়ে ছিল, তুমি 18 বছরদের এই যে এক্সপেরিয়েন্স একটা যে থাকে না, একটা তিক্ত অভিজ্ঞতা, এটা সবারই থাকে, যে সবার ভিতরে একটা ভয় ঢুকে যায় যে ও মাই গড নেক্সট হাজবেন্ড যে এরকম হবে না, তার কি মানে তার তো কোনো গ্যারান্টি নাই যে এরকম হবে না, এরকম মনে হয়। কিন্তু পরে দেখছি যে না, সব সময় সব মানুষ তো একরকম হয় না। আমার এখনকার হাজবেন্ড তো হয়নি ওরকম, very calm and mostly people from abusive relationships যেখানে ইমোশনাল বা ভার্বাল বা ফিজিক্যাল অ্যাবিউস আছে, ওখানে মহিলা, ধরো আমার মা 13 বছর সিঙ্গেল ছিল, রাইট? 13 বছর সিঙ্গেল ছিল ভয়ে, because independence already ছিল না for 18 years. Now you're not gonna let that go. আরেকটা বিয়ে করলে তো you don't know যে কে কাকে কন্ট্রোল করার চেষ্টা করবে, you know. So I'm glad at the end of the day my mom went through with it, and I hope everyone else finds the power to go through with the same thing. অনেকজন আমাকে লিখছে যে তাদের বাপ মা they wish that divorce করতো, but ওরা ভুগতেছে ওই ঝগড়াঝাটির মধ্যে, which is it's not funny. আমিও ভুগছি, অনেক খারাপ অবস্থা। তো তাদের ওই উচিত, যারা ঝগড়াঝাটির মধ্যে আছে এখন আপাতত, তাদের নিজেদের একটা আগে এই ঝগড়াঝাটি থাকার মধ্যেই যে আপনি একজনের সাথে আছেন, হ্যাঁ, তো সো আপনার এর ভিতরেই আপনার নিজের একটা বেস তৈরি করতে থাকেন, সো দ্যাট লাইক ইন ফিউচার যদি না থাকার আর ইয়ে হয় তাহলে চলে যেতে পারবেন। So thank you to everyone for watching. I hope that experience helped, and we'll talk about more topics, more topics that are very important to Bangladesh and Bengali culture and South Asian culture, and we'll see you at the next. আপনারা দিতে পারেন আমাদেরকে টপিক যদি আপনি মনে করেন যে এটাতে কথা বলা দরকার, and if you need advice, comment করবেন advice, and my mom is here to say her perspective. Okay, thank you. Bye. Thank you.